ওগো আমার গুলুমুলু বন্ধুরা, কেমন আছো তোমরা? নিশ্চয়ই তোমরা খুব ভালো আছো। তোমাদেরকে মজা দেওয়ার জন্য আবারও নতুন একটি গল্প নিয়ে আইলাম। আজকের গল্পটি খুবই মজাদার হতে চলেছে। আমি শিওর বলতে পারি গল্পটি শেষ পর্যন্ত শুনলে তোমাদের দাঁড়িয়ে যাইব। তাই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তাহলে কথা না বাড়িয়ে এবার আসল ঘটনা আসি। আমার নাম সজীব, 17 বছর বয়স। পুরান ঢাকার সূত্রাপুর এলাকার মটের গলিতে থাহি। আমার জীবনে একজন মাত্র মানুষ, আর তিনি হচ্ছেন আমার মা। আমার বাবা নেই। আমার যখন 4 বছর তখন আমার বাবা মারা গেছে। আমার কথা ভেবে মা আর বিয়ে করেনি। যাই হোক, আমার মায়ের পরিচয় দেই। 38 বয়সী আমার মা একজন স্কুল শিক্ষিকা। তাও যেমন তেমন নয়, বাংলাদেশের খুব পরিচিত একটা ইংলিশ মিডিয়াম স্কুল অ্যান্ড কলেজ স্কলাস্টিকার শিক্ষিকা আমার মা। আমার মা প্রচণ্ড স্মার্ট একজন নারী। সব কাজে সে পারদর্শী। আমিও ওই কলেজেই পড়ি। মা একসাথে বাসার ও কলেজের সকল দায়িত্ব সামলাচ্ছে সফলতার সাথে। পৃথিবীতে আমার কাছে আমার মার চেয়ে সৌন্দর্যময় নারী আর একটাও নেই। আমি কখনো মাকে বাজে নজরে দেখিনি, কিন্তু মার যতটাই প্রকাশক সৌন্দর্য, তাতেই বলছি মার চেয়ে বেশি মার কেউ পাবে না। গত সপ্তাহে মার কাছে সব মিলিয়ে 4টি প্রপোজাল এসেছে বিয়ের। কিন্তু মা সবাইকে একই কথা বলে যে আমার ভালোবাসা আমাদের মা ছেলের বাইরে কেউ ভাগ পাবে না। আমি মার ভালোবাসায় পাগল, আর আমরা কেউ কাউকে ছাড়া বাঁচতেই পারি না। এমন কোনো বিষয় নেই যা আমি মাকে বলতাম না। আমি ছোট থেকেই খুব শার্প। ক্লাস 1-এ ভর্তি হবার পর আমরা মা ছেলে কর্তৃপক্ষ ছাড়া কেউ জানে না। কখনো আমরাও এমন আচরণ করি না যে কেউ বুঝবে। যদিও এটা মা আর আমি প্ল্যান করে করেছি, কারণ আমাদের খুব মজা লাগত। মাকে এখনো দেখতে 20-21 বয়সী মনে হয়। মা সব সময় থ্রিপিচ পরে। তবে তা হাতা কাটা বা ফুল হাতা এক এক সময় এক এক রকম, তবে খুব টাইট নয়। এতেই মাকে দেখে যে কোন পুরুষ পাগল হতে বাধ্য। মা প্রতিদিন আমাকে নিজেই গাড়িতে করে কলেজে নিয়ে যায়। আমাদের একটা হোয়াইট স্কোডা গাড়ি আছে, সেটা মা নিজেই ড্রাইভ করে। মা বাসায় কাজ করার সময় সাধারণত ওড়না কোমরে বেঁধে কাজ করে। আমাদের ঘটনা শুরু হয় ছিমছাম ভাবে এবং পুরো প্রাকৃতিক উপায়ে এবং অ্যাক্সিডেন্টালি। একদিন আমি একটা অঙ্ক বুঝার জন্য মার রুমে ঢুকলাম। রুমে ঢুকেই আমি ও মা সামনাসামনি, ও দুজনেই অবাক হইয়া গেলাম। কারণ মা মাত্র গোসল করে বের হইয়াছে, আর শুধু টাওয়াল পরা ছিল। আমি কয়েক সেকেন্ড কোনো কথা বলতে পারিনি। চোখ মার উপর থেকে সরছে না, কিন্তু লজ্জা পেয়ে মার চিৎকারে আমিও একটা চিৎকার দিয়ে বেরিয়ে আসি। এসে বাহিরের দরজার পাশে দাঁড়িয়ে বলি, শরিমা, আমি একটা অঙ্ক বুঝতে এসেছিলাম, পরে বুঝে নিব। এই বলে আমি আমার রুমে গিয়ে খাটে বসতেই মার দেখা এই পলকে সৌন্দর্য চোখ থেকে সরাতে পারছি না। হঠাৎ বুকটা ধরফর করছে। চোখ পড়ল প্যান্টের দিকে। আমি ভয় পেয়ে গেলাম। দেখি প্যান্ট ফুলে ঢোল হইয়া আছে। আমার মন ভাঙচুর হইয়া যাচ্ছে মাকে এমন আবেদনময়ী রূপে দেখে। কখন যে ঘুমিয়ে গেলাম বলতেই পারি না। ঘুম ভাঙতে দেখি তখন সন্ধে হইয়া গেছে। উঠে ফ্রেশ হইয়া বের হলাম রুম থেকে। সামনে মা পড়ে গেল। ড্রয়িং রুমে বসে টিভি দেখছে আর সবজি কাটছে। আমায় দেখে হাতে ইশারায় পাশে বসতে কইল। আমি বসলাম। মা একটা হাতাকাটা ব্রাউন সালোয়ার কামিজ পরা ছিল। সুন্দর লাগছে, কিন্তু মার চেহারা দেখে মনটা ভেঙে গেল। আমার মাকে নিয়ে কি সব বাজে চিন্তা করেছি আমি, ছি। হঠাৎ মার ধাক্কায় জ্ঞান ফিরল। কি হলো বাবা? কি ভাবছিস? চুপ করে। না আম্মু, কিছু না। তোর জন্য বিরিয়ানি রান্না করেছি, আয় খাবি, চল। মা একদম স্বাভাবিক হইয়া আছে। হয়তো নিজেও লজ্জা ঢাকছে। আজ আমায় খাইয়ে দিবে মা? মা আমার দিকে এক পলক অপরূপ দৃষ্টি করে চেয়ে কইল, আয় কাছে আয়। আমি হাত বাড়ালাম, কিন্তু মা আমাকে অবাক করে দিয়ে হাত ধরে কাছে নিয়ে তার কোলে থাইয়ে বসিয়ে দিল। আমি বুঝতে পারছি না হঠাৎ এমন কেন করল। কারণ বড় হইয়াছি বলে হয়তো এতদিন এমন কোলে নেয়নি, এজন্য অবাক লাগছে। মা কইল, জানিস বাবা, তোকে নিয়ে আমার অনেক স্বপ্ন। জানি মা, আমি বড় মানুষ হইয়া দেখাবো। তুই বুঝছিস না। আমি চাই না তুই টাকা পয়সা কামানোর জন্য জীবন পানসে করিস। মানে? মানে হলো কখনো টাকার পিছনে না ছুটে খুশি থাকতে চেষ্টা করবি। টাকা এমনি আসবে। ও আচ্ছা। মা আমাকে খাইয়ে দিল। এমন মার প্রতি রাতে কি নাকি ভেবেছি আমি, ছি। ভেবেই খারাপ লাগছে। আমরা যে যার রুমে গেলাম ঘুমাতে। সারারাত নিজেকে দুষেছি আমি। 3 দিন মন খারাপ ছিল।
এর মাঝে একদিন কলেজে যাওয়ার সময় মা কইল, কোনো কারণে তোর কি মন খারাপ? না মা। মা আর কিছু কইল না। পরদিন আমার ক্লাস ছিল না। মা তার কাজে চলে গিয়ে হঠাৎ ফোন করল। ওহ বাবা, গোসল করে তাড়াহুড়ায় আমার কাপড় মেলতে ভুলে গেছি, একটু নেড়ে দে প্লিজ। আচ্ছা মা। আমি মার রুমে গেলাম। গিয়ে বালতি নিয়ে ছাদে যাই। নাড়তে গিয়ে প্রথমে ছিল কামিজ, তারপর সালোয়ার, এরপরে বাকিগুলোও দেখি। দেখে আমার বুক ধরফর করতে লাগে। দেখলেই বোঝা যাচ্ছে এটা নামিদামি ব্র্যান্ডের। হাতে তুলতে হাত কাঁপছিল, আর কি সুন্দর ঘ্রাণ ওগুলো থেকে কি বলবো। আমি হতবিহ্বল হইয়া গেলাম। কারণ পৃথিবীতে 100 মিলিয়নে একজনের ভাগ্যক্রমে একই সাইজের হয়, আর তা আমার মার ভেবেই মাথা নষ্ট হইয়া গেল। পাগল হইয়া যাব মনে হয় এমন অবস্থা। আমি কোনোমতে ওগুলো একটা সাইডে নেড়ে দিলাম যেন বাহিরে কারো চোখে না পড়ে। দৌড়ে রুমে এসে পড়ি, ইচ্ছা করছিল একটাবার কাজ করি, কিন্তু এর ভয়াবহতা বিশাল বলে নিজেকে সরিয়ে নেই। এরপর ইন্টারনেটে দেখতে লাগলাম এসব নিয়ে। দেখি অসাধারণ বিষয়। স্বামী মারা গেলে ছেলেই মায়ের দায়িত্ব নিবে এবং সব খেয়াল রাখবে, তা শারীরিক মানসিক সব হতে পারে, এটা বইতে লেখা। নারী অন্য কোনো দেহের সাথে জড়াতে না চাইলে কামবাসনা পূরণ করা সন্তানের দায়িত্ব। আমি কি করব বুঝতে পারছি না। এসব ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়লাম। উঠলাম মার ডাকে। দেখি মা সামনে দাঁড়ানো, বসল বিছানায়। ও আমার মাথায় হাত বুলিয়ে কইল, ঘুম শেষ হলো? আয় খাবি আয়। আমি উঠে গেলাম ডাইনিং রুমে। মা চা বিস্কিট এনে কইল, চল ছাদে বসি। আমরা ছাদে বসলাম। গিয়েই মা কাপড় দেখে কইল, আমি আজ ভুলেই গেছিলাম। এই রে, আমার ওই কাপড়গুলো কোথায়? আজ কি ধুয়ে দেইনি নাকি? না মা, ওইটা পিছনে আছে। এমনভাবে কইল যেন ছেলের সামনে এগুলো কোনো ব্যাপারই না। মা সব কাপড় তুলে হাতে নিল। মা কইল, গরমের ছুটিতে দিয়ে দিল। বলো কোথায় যাইব ঘুরতে? আমরা তো বাসায় সময় কাটাই না। চলো এই ছুটি বাসায় নিজেদের সময় দিই। মা অপলক তাকিয়ে আছে আমার দিকে। কি মা ভুল বলেছি? মা আমার গালে হাত বুলিয়ে কইল, কোনো ভুল বলিসনি বাবা। তুই অনেক বড় হইয়া গেছিস বাবা। লাভ ইউ বেবি। বলেই মা আমায় বুকে জড়িয়ে ধরল। এটা অবশ্য সব সময় হয়, কিন্তু আজ ভিন্ন একটা ঘ্রাণ আসছে মার গায়ে। এটা মমতা আর কি একটা ভিন্নতা বুঝলাম না। তো পরদিন আমি টিভি দেখছি আর মা ঝাড়ু দিচ্ছে। আমি দেখলাম মা আজ ওড়না পরেইনি, আর ঝাড়ু দেওয়ার সময় একটু ঝলক দিচ্ছে। আমি জানি না কেন চেয়ে চেয়ে মাকে দেখছিলাম। হঠাৎ একবার আমিও মার দিকে তাকালাম, মাও তাকালে, চোখাচোখি হলো। আমি খুব ভয় ও লজ্জা পেয়ে গেলাম। মা না জানি কি ভাবছে। আমি আর তাকালামই না। ভয়ে ভয়ে আছি কি যেন বলবে আমাকে। এমন সময় কাজ শেষ করে এসে মা পাশে সোফায় বসল, আমার গা ঘেঁষে আমার কাঁধে হাত রেখে। আমি ভয়ে কাঁপছিলাম। মা কইল, আরে কি দেখছো এসব? চলো রেসলিং দেখি। তুমি দেখো না? আমি অবাক হলাম। মাও রেসলিং দেখে ছেলে হইয়া? আমি মাথা নেড়ে না কইলাম। মা কইল, বিয়ে ম্যান, এ যুগে রেসলিং দেখো না তা হয়? দাও রিমোট দাও। মা রিমোট নিয়ে চ্যানেল পাল্টে রেসলিংয়ে দিল। আন্ডারটেকার আর ট্রিপলিচের খেলা চলছিল। মা এত মজা করে দেখছিল যে আমিও কেমন ঘুলে মিলে গেলাম। হঠাৎ করে আমায় কইল, তোমার কাকে পছন্দ? আমি তো দেখি না, কিন্তু আন্ডারটেকার এই তো আমার ছেলে, সে খুব জোস। আমি অবাক হইয়া গেলাম। মার প্রতি একটা কৌতূহল হলো। মাঝে এনবি ও মার্গারেটের লাইভ হবে এটা বিজ্ঞাপন দিল। আমি মনে করেছি হয়তো মেয়েদের খেলা দেখবে না আমি সামনে থাকায়, কারণ মেয়েরা খেলে ছোট কাপড় পরে। কিন্তু মা আমায় অবাক করে দিয়ে আরো গা ঘেঁষে বসে কইল, এবার মজা হবে। বলেই জুস আর পপকর্ন নিয়ে এলো। আমি উঠে যাচ্ছি লজ্জায়। মা আমায় থামিয়ে কইল, আরে বস, মজা হবে এদের খেলায়। আমি মার্গারেট আর তুই এনিবি, ঠিক আছে? আচ্ছা। খেলা শুরু হলো। দুজন ছোট ছোট সেট পরে এসেছি। মা বেশ মজা করে দেখছে। আমি শুধু মাকে দেখে অবাক হচ্ছি। মাঝে এর দিলে মা তখন আমার দিকে ফিরে আচমকা কইল, তুমি আমাকে বন্ধু মনে করো? আমি হঠাৎ একথা শুনে অবাকই হলাম। অবাক হবার কিছু হয়নি। উত্তর দাও বাবা, আমার আর কে আছে তুমি ছাড়া? তুমিই তো আমার সবকিছু। তাহলে একসাথে মায়ের সাথে ফ্রি হতে সমস্যা হচ্ছে কেন গাধা?
এটা জাস্ট খেলা। আসলে ওরা ছোট কাপড় পরা, তাই মা ছেলে একসাথে এসব দেখা, এজন্য লজ্জা লাগছে। মা হাসতে হাসতে শেষ। আরে বোকা ছেলে, আমি না তোর মা? লজ্জা কিসের আমার সাথে? এগুলো অনেক আগের মূর্খ সমাজে চলত, এখন না। শোনো, আমরা মা ছেলে ছাড়া আর কেউ নেই আমাদের জীবনে। আমরা চিল করব না তো কে করবে বলো? মানে মানে আমরা একসাথে এগুলো দেখলে কিছু হয় না? আর ছোট কাপড় পরার জন্য এমন লজ্জা কেন? তুই পরিস না নাকি? পরি তো। আমিও তো পরি, তাতে কি হইয়াছে? এসব উল্টপাল্ট কথা বলবি না। পোশাক কখনো মানুষের স্বভাব থাকে না। মনে বিষ নিয়ে যদি বুরখা পরে ঘোরা হয়, তাহলে বুরখা পরার কোনো মানে হয় না। আমি মাথা নাড়লাম। এরপর খেলা শুরু হলে দেখা শুরু হলো আমাদের। হঠাৎ মা কইল, চল বাজি হবে, আয় দেখি কে জিতে। আজ মার্গারেট জিতবে। আমিও আর লজ্জা না পেয়ে মাকে সঙ্গ দিলাম। আমরা রক্তহীন করা খেলায় শেষে আমিই জিতে গেলাম। পুরো 10,000 টাকা জিতলাম আমি, কিন্তু মা একটুও মন ভারী করল না। বাহ, বেশ টাকা আয় হলো। মাঝে মাঝে এমন হলে বড়লোক হইয়া যাব। তা তো হবেই, তবে জিতলি আমাকে কি খাওয়াবি বল? তুমি কি খেতে চাও মা? তোকে খাবো। আমাকে কিভাবে খাবে? আরে বোকা, এমনি কইলাম। আচ্ছা, আমি ঘেমে গেছি, যাই গোসল করে আসি। মা গোসল করতে গেল। আমি টিভি দেখছি। হঠাৎ শব্দ মার গলার। আমি দৌড়ে যাই মার রুমে। গিয়ে আবার অবাক হইয়া গেলাম। আজ সেদিনের মতো নয়, কিন্তু আজ মাকে সম্পূর্ণ ভিন্নতর দেখলাম। আমি হাঁ করে তাকিয়ে রয়েছি। কিরে, কি দেখিস? অবাক হইয়াছিস না? আমি মাথা নেড়ে হা বলি। কিন্তু এত টাইট যে? ও, তুই টাইটের কথা বলছিস? আমি বলছি, এটা আমার অনেক আগের জামা। এই জামার বয়স তোর চেয়ে 2 বছর বেশি। কি বলছো এগুলো? ওয়াও। হ্যাঁ ওয়াও। সুন্দর না? নাকি খারাপ লাগছে? খারাপ লাগে তোমার ভূত। একদম পরি লাগে আমার মাকে। কিন্তু আসলেই অনেক দিন বলে টাইট হইয়া গেছে। কেমন যেন লাগছে। যদি কিছু মনে না করো, একটা কথা বলি মা? হ্যাঁ বল। তোমাকে টাইট ড্রেসেই ভালো লাগে। কেন যে সবসময় আলখাল্লা পরে থাকো বুঝি না। মডার্ন যুগের এত উপদেশ আমাকে দাও আর নিজে সেকেলে। মনেই হয় না ইংলিশ মিডিয়ামের টিচার তুমি। আমার বদমাইশ ছেলে। আয় বুকে আয়। ইদানিং তুমি চেঞ্জ হইয়া যাচ্ছ যে। খুব আদর সোহাগ করছো যে। মা আমায় ছেড়ে দিয়ে মুখটা মলিন করে বাথরুমে চলে গেল। আমিতে ভয় পেয়ে গেলাম। কি বলতে কি বলে দিলাম। একটু পরে মা আবার আলখাল্লা পরে হাতে ওই জামাটা এনে আলমারিতে রেখে ধপাস করে বন্ধ করে নিচে কিচেনে চলে গেল। আমি কি বলো বুঝতে পারছি না। আমিও পিছনে গেলাম। কইলাম, মা রাগ করেছ? সরি মা, আর এমন বলবো না। মা কথাই বলছে না। আমি পিছনে ঘুরছি, কিন্তু মা পাত্তাই দিচ্ছে না। শুধু চোখে পানি ভরে কাজ করছে। কিচেনের জিনিসে রাগ ঝাড়ছে। টেবিলে খাবার দিয়ে মা উপরে যাচ্ছে। তখনই আমি মার পায়ে পড়লাম ও কইলাম, আর কখনো এমন বলবো না মা। ক্ষমা করে দাও। কেঁদো না মা। তুমি ছাড়া আমার আর কে আছে বলো? মা কেঁদে দিয়ে আমায় জড়িয়ে ধরে কইল, আমিও তো তাই বলছি। তুই ছাড়া আমার আর কে আছে? তোকে আদর সোহাগ করব না গো, কাকে করব? তুই তো আমার সব রে পাগল। সরি, আর হবে না মা। আমি সবসময় তোকে ভালোবাসি বোকা। আর এমন বলিস না। আমাকে প্লিজ একা করে দিস না তোর বাবার মতো। না মা, আমি তোমার সব কথা শুনবো ও মেনে চলব। আমারও সব কথা মানতে হবে তাহলে? মা মুচকি হেসে চোখ মুছে কইল, তাহলে ওই ড্রেস পরে এসো আর আমাকে খাইয়ে দাও। মার মুখে উজ্জ্বল হাসি। মা রুমে গিয়ে 2 মিনিটে চলে এলো ওই ড্রেস পরে। আমি কইলাম, তোমায় একদম ক্লাস 10-এর মেয়ে মনে হয় মা। যে কোনো কাপড়ে বোঝাই যায় না তোমার বয়স 38। মা মুচকি হেসে আমায় নিয়ে বসে খাওয়াল। তারপর আমরা যে যার মতে রুমে গিয়ে ঘুমালাম। এভাবে মা আর আমি আর কিছু না করে ছুটি শেষ করলাম। ছুটির পরে আমাদের কলেজে একটা সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। সবাই নাম দেয়। আমিও নাম দিই গানে। আমরা পারফর্ম করি, অনেকেই অনেক রকম করে। মেয়েরাও পারফর্ম করে ড্যান্সে। হঠাৎ একটা ড্যান্স চালু হয়। দেখলাম কয়েকজন মধ্যবয়সী নারী ঘোমটা দিয়ে স্টেজে উঠল। এরপর গান চালু হতেই ঘোমটা খুললে আমি আকাশ থেকে পড়লাম।
মা লিডিং ড্যান্সার আর মারাত্মক লাগছে তাকে। মা একটা হলুদ শাড়ি পরেছে যা মারাঠি স্টাইলে বাঁধা ও নাভি বরাবর। এতেই সবার হৃদ স্পন্দন বাড়িয়ে দিল। সবাই হুররে বলে অনুষ্ঠান শেষ করল। আমার মা এত সুন্দর নাচে তা জানতাম না। ছেলেরা সবাই তো বলছেই, সাথে মেয়েরাও বলছে ম্যাম খুব স্মার্ট। আমার খুব গর্ব হলো এটা শুনে। আমরা বাসায় গিয়ে আমি মার সাথে কথা বলছি না। মাতা দেখে কইল, কি হইয়াছে আমার প্রাণ ভোমরার? ইস, আবার প্রাণ ভোমরা বলছে। কখনো তো বলনি নাচতে পারো। আমাকে তো কখনো নাচ করে দেখাওনি। মা আমার কাছে সোফায় বসে গা ঘেঁষে কইল, এই যে মশাই, আপনাকে সারপ্রাইজ দিতেই বলিনি আগে। এখন আপনিও তো অবাক হলেন তাই না? আপনার জন্য এত কিছু করলাম আর আপনি যদি মন খারাপ করে থাকেন তাহলে হয়? সরি। আচ্ছা ঠিক আছে। তুমি এত সুন্দর নাচতে পারো আমি জানতামই না, আর কি ড্রেস পরেছ তুমি ওখানে, আমি অবাক। কখনো তো এমন খোলামেলা পোশাকে দেখিনি। খোলামেলা কই? এত মারাঠি স্টাইল আর খোলামেলা কি বলছো? আমাকে কি খুব খারাপ লাগছিল? নাউজুবিল্লাহ। তোমাকে আর খারাপ লাগবে? তা অসম্ভব। পৃথিবীর সবচেয়ে সুন্দর নারী আমার মা, আর তাকে খারাপ লাগবে? তোমায় মারাত্মক লেগেছে মা। মা আমার গাল ধরে কইল, থ্যাংক ইউ। মা একটা কথা বলি? হ্যাঁ বল। আমাকেও একদিন নেচে দেখাবে প্লিজ মা? তুই আমার নাচ দেখবি? ভালো লেগেছে? খুব। আমি ভাবতেও পারিনি এত সুন্দর নাচো তুমি। আজ সবাই তোমার প্রশংসা করছিল। প্লিজ মা, দেখাবে বলো না? অবশ্যই দেখাবো বাবা। আমার পৃথিবী তুই, আর তোকে খুশি করতে সব করতে পারবো। বল, কি ডান্স দেখবি? যেই কস্টিউম আছে তার বিচারেই যা ইচ্ছা তোমার। আচ্ছা তুই বস, আমি আসছি। বলে মা গেল রুমে। একটু পরে এসে আমায় পুরো চমকে দিল। মা একটা শাড়ি পরেছে যা ট্রান্সপারেন্ট মেরুন রঙের। ফলে সব উদীয়মান তা দেখে আমি সোফা থেকে দাঁড়িয়ে যাই। মা আমায় এমন উঠতে দেখে কইল, এখন আমি তোর টিচার নই বোকা। দাঁড়াচ্ছিস কেন? আমি কেন বলে দিলাম, তোমায় আজকে সত্যি অসাধারণ লাগছে মা। বলার পর খেয়াল হলো আমি কি কইলাম। জিভ কেটে কইলাম, ওফ সরি মা, আমার ভুল হইয়া গেছে, আর বলবো না এমন পচা কথা। মা আর চোখে একটা চাহনি দিয়ে কইল, আমি কি হই তোর বলতো? আমার মা। তাহলে এমন কেন করছিস? মা নাকি তার সন্তানের কাছে সবচেয়ে সুন্দর হয়। তুইও তো বললি। তো প্রশংসা করতে এত দ্বিধা কিসের? ওই যে ভাষাটা বিব্রত তাই। চুপ করতো, কোনো বিব্রত নয়। এদেশীয় ভীত সংস্কৃতি তোর ভিতরে কিভাবে এলো বুঝলাম না। এটা কোনো বাজে শব্দ নয়। যাকে যা লাগে তাই বলা উচিত, বুঝেছিস? চাইলে আরও কিছু বলতে পারিস। আমি ভ্যাবলা হইয়া কইলাম, হ্যাঁ, কিন্তু মাকে এসব জাতীয় কথা বলা কি ঠিক? মা আমায় হাত ধরে সোফায় বসে কইল, দেখ বাবা, আমি তোর মা। আমায় তুই যা খুশি বলতে পারিস। ভালো লাগলেও বলবি, খারাপ লাগলেও বলবি, তাতে কোনো সমস্যা নেই। এখন তুই যদি আসলে আমায় মা বলে আপন নাই বা ভাবিস, তাহলে আর আমার কি করার? স্বামীকে হারিয়ে একমাত্র সন্তানের সঙ্গ কপালে না জুটলে তো আর কিছু করার নেই। আমি বুঝলাম মা মনে মনে কষ্ট পাচ্ছে, আর প্রশংসা করায় মা আমায় বাধা দেয়নি। পশ্চিমা দেশের মতো মা আমায় স্বাধীনতা দিচ্ছে, ভালো তো এমনিতেই বাসে মা। তাই মার মন ভালো করতে কইলাম, ওকে মাই ডিয়ার লাভিং মাদার, লেটস শো মি ইয়োর বেস্ট মুভ। মা হেসে দিয়ে আমায় ধন্যবাদ দিয়ে কইল, লাভ ইউ মাই ডিয়ার। তোর জন্যই বেঁচে আছি আমি। আমায় তুই বুঝিস বলেই আমি পরিণত মা। বল, কোনো গানে নাচব? কাটা লাগা গানে। মা চোখ বড় করে কইল, নুটি বয়। আমি হেরে যাওয়ার মতো মাথা নিচু করলাম। মা আমার থুতনি ধরে তুলে চোখে লাস্যময়ী হাসি এনে কইল, আমার ছেলে বলবে আর আমি মা হইয়া তা করব না, এটা হতে পারে না। বলেই মা কাটা লাগা গান বাজিয়ে পৃথিবীর সকল সৌন্দর্য নিজের উপর এনে নাচতে লাগল। সে কি মুভ ও স্টাইলে নাচল কি বলবো। মনে হচ্ছিল যেন আমার গার্লফ্রেন্ড হলেও এমন ভঙ্গিতে নাচত না। পুরোপুরি বোল্ড লাগছে মাকে। আমি দাঁড়িয়ে হাততালি দিলাম ও মাকে গিয়ে সালাম করলাম। মা অবাক হইয়া গিয়ে কইল, কি ব্যাপার? সালাম কেন? কারণ তুমি আমায় এত ভালোবাসো, আমায় এত বিশ্বাস করো তাই। এমন সাজে আমি কখনো ভাবিনি তোমায় দেখব। তাও আবার আমার অন্যায় আবদার রেখে এই বোল্ড সং ড্যান্স করলে। তোমার কি খারাপ লেগেছে মা? মা কইল, এজন্যই তোকে এত বেশি ভালোবাসি রে বাবা। তুই খুব মাসুম আর হনেস্ট আর খুবই কিউট।
শোন তাহলে, তুই আমার একমাত্র সন্তান আর একমাত্র সঙ্গী, যাকে নিয়েই আমার জীবন মরণ সব। তোর কাছে খারাপ লাগার কিছু নেই। আমি তোকে ভালোবাসি রে বাবা। আর এমন কেমন বলিস? এটা একদম স্বাভাবিক। আমি চুপ করে রইলাম। মা কয়েক সেকেন্ড আমার দিক তাকিয়ে থেকে কইল, আচ্ছা এখন গোসল করে আসি। মা চলে গেল। আমি আর পিছন দেখার কেমন মনোবল পাচ্ছি না। তবে 10 মিনিট পর হঠাৎ মা ডাক দিল। আমি মার রুমে যেতেই আবারও সেই মুহূর্ত সামনে করলাম। মাকে এরূপে দেখে বুক ধকধক করছে। আমি কিছু বলতে পারছি না, কিন্তু মা আমায় দেখে মোটেও বিচলিত নয়। একটু কড়া কণ্ঠে কইল, বস বিছানায়। আমি কি করব বুঝতে পারছি না। মা এবার আরও একটু কড়া হইয়া কইল, বসতে কইলাম না। আমি চট করে বসলাম। মা আরেকটা তোয়ালে দিয়ে চুল মুছে তাতে বেঁধে এসে আমার পাশে বসল। আমি নিচের দিকে মুখ করে আছি। আমার দিক তাকা। আমি তাকালে মা কইল, আমি তোর কি? মা, আমি খেয়াল করছি সেই দিন এমন তোয়ালে পরা দেখার পর থেকে তুই পাল্টে গেছিস। কেন এমন কেন করছিস? আমি সরি মা। আমি আসলে সেদিন একটা অঙ্ক বুঝতে এসেছিলাম। জানতাম না তুমি গোসল করে তোয়ালে পরে বের হইয়াছিলে। তাই ঢুকে পড়ি, আর হবে না মা। ভুল হইয়া গেছে। আর একটা কথা বললে একটা চড় মারব। তোকে সারা জীবন এই শিক্ষা দিয়েছি আমি। আমি না তোর মা? তুই ছোট থেকে আমায় এমন দেখছিস, এখন একটু বড় হইয়াছিস বলে আর দেখিসনি। তাতে এমন করার কি হলো? কিন্তু এখন তো আমি বড় হইয়া গেছি মা। আবার কথা বলে। সন্তান আজীবন মার কাছে ছোটি থাহে, আর তোয়ালে পরে দেখায় কি দুনিয়া উল্টে গেছে? আমায় কি তোয়ালেতে দেখতে এতটাই বিশ্রী? আমি মার মুখে হাত দিয়ে কইলাম, না মা, দুনিয়াবি সবচেয়ে সুন্দর তুমি, যা সব কিছুতেই। তাহলে এত কাহিনী কেন? আমি ভেবেছি তুমি আমায় কি নাকি ভাববে, তাই ভয়ে ছিলাম। শোনো, আমাদের আমরা ছাড়া আর কে আছে যে নিজেদের স্পেসটুকুও নষ্ট করব? তোয়ালে পরে দেখলে কিছুই হয় না বাবা। আয় বুকে আয়। এরপর মা কইল, তোর খিদে লাগেনি? যা ড্রয়িং রুমে বস, আমি আসছি। আমি অপেক্ষা করছি। মা এলো কিচেনে। রান্না করছে আর গুনগুন করে গান গাইছে। আমি পিছন থেকে জড়িয়ে ধরলাম মাকে। পিছন তাকিয়ে দেখে আমি হাত সরিয়ে নিই। মা মুচকি হেসে আমার হাত ধরে গান গাইতে থাকল। আমিও হাত দিয়ে জড়িয়ে ধরে কইলাম, কি ব্যাপার? মনে এত খুশি? আমার জীবনে এমন একটা ছেলে থাকলে খুশি হব না? বল, কি খাবি? স্যুপ? আচ্ছা যা, টিভি দেখ। আমি আসছি স্যুপ নিয়ে। আমি বসে টিভি দেখছি। মা স্যুপ এনে আমায় খাইয়ে দিল, ও নিজেও খেল। আচ্ছা, আমার কিছু শপিং করতাম। তুই থাক একটু বাসায়, আমি চলে আসব তাড়াতাড়ি। মা শপিং করতে চলে গেল। এলো অনেকগুলো ব্যাগ নিয়ে। সব নিয়ে সোজা রুমে রেখে এলো। কি কিনলে? এমনি কিছু জিনিস। মা এড়িয়ে গেল। বুঝলাম হয়তো নিজের কাপড় কিনেছে, তা তো আর ছেলেকে দেখানো যায় না। যাই হোক, পরদিন কলেজে যাওয়ার জন্য গাড়িতে বসে আছি মার জন্য। মা গেট লাগিয়ে যখন গাড়িতে এলো, তখন আমি আকাশ থেকে পড়লাম। মা একটা হলুদ ট্রান্সপারেন্ট শাড়ি পরেছে ম্যাচিং ব্লাউজের সাথে। মনে হলো আমি আকাশ থেকে পড়লাম মাকে এমন রূপে দেখে। মা আমার চেয়ে থাকা দেখে কইল, কি হলো, এমন তাকিয়ে আছিস কেন? তুমি অনেক পাল্টে গেছো মা। মুচকি হেসে কইল, এটা কি তোর খারাপ লাগছে? আরে না না, আমার কাছে উল্টো ভালো লাগছে। মা চোখ কুঁচকে কইল, ভালোটা আবার কেন? আমিও চাই তুমি নিজের জীবন সাজাও, ভালো ও খুশি থাকো। পোশাকটা না হয় তারই শুরু। মার মুখে উজ্জ্বল গর্বের হাসি। আজকে অসাধারণ লাগছে মা। আমি ভাবছি এখন থেকে শাড়ি পরব। ভালো ডিসিশন, কিন্তু শুধু শাড়ি কেন? এমনি না হলে আর কি পরা যায় বলতো? মা আমাকে জিজ্ঞেস করছো? মা কাকের মতো আশেপাশে তাকিয়ে কইল, আর কাউকে দেখছিস গাড়িতে? না মানে, একজন মা তার ছেলের সন্তানের কাছে পোশাকের সিদ্ধান্ত চায়, তাই কইলাম। বাংলাদেশে এটা স্বাভাবিক নয়। আমার কাছে সবকিছু তুই, তাই আমার কমেন্ট তুই করবি। বল কেমন পরব? সত্যি ফ্রেন্ডলি বলবো? এবার চর খাবি? সরি সরি বলছি। মা আমার দিকে তাকিয়ে রইল কয়েক সেকেন্ড। মার এই রহস্যঘন তাকানো বুঝি না। ওয়েস্টার্ন? হুম বলেই মা গাড়ি চালাতে লাগল।
আধা ঘন্টা গাড়ি চালানোর পর মা আমাকে একটা পার্কে নিয়ে গেল। মা আমার পাশে বসে কথা বলছিল, হঠাৎ মার হাত আমার নিচে দিল। তখন আমার আর বুঝতে বাকি রইল না মা কি করতে চাইছে। আমি বুঝতে পারছিলাম যে মা আমার জন্য পাগল হইয়া গেছে, নিজেকে আর আটকে রাখতে পারছে না।